আচ্ছা, তো সবাই মিউট করো। তোমাদের কি প্রপোজাল নিয়ে কোনো ডিসকাস করছিলাম আমি এর আগে? না স্যার, তেমন কিছু বলা হয়নি স্যার। তাহলে আজকে আমি প্রপোজাল নিয়ে তোমাদের সাথে একটু ডিসকাস করি। সেটা হচ্ছে একটা রিসার্চ প্রপোজাল আসলে কি। রিসার্চ প্রপোজাল হচ্ছে আসলে তোমাদের একটা রিসার্চ প্ল্যান, অর্থাৎ তুমি কি রিসার্চ করবা, কোন ফিল্ডে রিসার্চ করবা, কখন রিসার্চ, কোন টাইমে কি করবা, তোমার রিসার্চ বাজেট কত হবে, তুমি তোমার রিসার্চ ফ্যাসিলিটি কি লাগবে, কোন মেথডে তুমি কাজ করতে চাও, এইগুলা যে প্ল্যান করবা এটার নামই হচ্ছে আসলে রিসার্চ প্রপোজাল। আর এটা ডকুমেন্টেড ফরম্যাটে থাকে, অর্থাৎ এটা একটা ডকুমেন্ট আকারে থাকবে। এটা তোমার সুপারভাইজারের কাছে থাকবে এবং ডিপার্টমেন্টের কাছে থাকার কথা, কারণ তুমি যে প্রপোজালটা দিয়েছো সেই প্রপোজালের অনুসারে তুমি কাজটা শেষ করলেই তুমি ডিগ্রিটা পাবা, কথা এমন থাকে আর কি। তো একটা কমন রিসার্চ প্রপোজালটা যে জেনারেল স্ট্রাকচার বা আমি যেটা প্রিপেয়ার করি, এক্ষেত্রে কিছু এদিক সেদিকও হতে পারে, এক একজনের এক একটা ভিউ। আমার ভিউ অনুসারে হচ্ছে একটা রিসার্চ প্রপোজালের এই 12টা কন্টেন্ট থাকা উচিত। তবে আমি যখন জাজ করি আমি তখন এই 12টা কন্টেন্টের উপরেই জাজ করি। তো প্রথম যে কন্টেন্টটা সেটা সবাই তোমরা ইউজ করো, সেটা হচ্ছে একটা কভার পেজ। এরপরে হচ্ছে একটা রিসার্চ প্রপোজালে একটা কনক্রিট একটা টাইটেল থাকতে হবে, যেটাতে তুমি কি কাজ করবা সেটা ফোকাস হবে। এরপর হচ্ছে একটা এক্সিকিউটিভ সামারি থাকবে। এক্সিকিউটিভ সামারি হচ্ছে আসলে একটা অ্যাবস্ট্রাক্টের মতো, অর্থাৎ তুমি কি রিসার্চ করবা সেটা জেনারেল কিছু কথাবার্তা, তারপরে হচ্ছে তার কিছু বেসিক কথা, তারপরে হচ্ছে তুমি কোন মেথডে আগাবে, অর্থাৎ তোমার পুরো রিসার্চ প্রপোজালের একটা রিসার্চের একটা সামারি, সেটাকে বলা হচ্ছে এক্সিকিউটিভ সামারি। হ্যাঁ সিয়াম বলো। স্যার সামারি স্যার মানে যেটা যেটা মানে একদম আগাগোড়ার একটা কনক্লুশন টাইপের হয়ে যাচ্ছে না স্যার? হ্যাঁ কনক্লুশন টাইপেরই। স্যার শেষে আবার সেটা তাহলে লিখতে হবে না? না শেষে এটা এটা তো কনক্লুশন না আসলে, অর্থাৎ সামারি সামারি আর কি। কনক্লুশন আর সামারির একটু ব্যবধান আছে। কনক্লুশন হচ্ছে আর স্যার সমাপ্তি। টাইটেলে কি স্যার মানে ওয়ার্ডের কোনো লিমিটেশন আছে যে এতটুকু ওয়ার্ডের মধ্যে হইতে না হবে? না কোনো লিমিটেশন নেই, কিন্তু এমন জিনিস লিখার দরকার নাই যেটা অ্যাবস্ট্রাক্টের কাছাকাছি টাইটেল, তাহলে তো হবে না, তাই না? জি স্যার, স্যার। এরপর হচ্ছে একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড অথবা লিটারেচার রিভিউ। এই ক্ষেত্রে অনেকে কি করেন, এক্সিকিউটিভ সামারিকে ওই জায়গায় রিসার্চ ব্যাকগ্রাউন্ড লিখেন, তাহলে সেটা হয়ে যাবে, সেই ব্যাকগ্রাউন্ড যদি বুঝায় তাহলে হচ্ছে এক্সিকিউটিভ সামারি টাইপ হবে। বাট আমি যেটা ফলো করি সেটা যে রিসার্চ ব্যাকগ্রাউন্ড বলতে আমি বুঝি হচ্ছে লিটারেচার রিভিউটা। দেখো মানে দুইটাকে তোমরা মিলে ফেলিও না, একটা হচ্ছে এক্সিকিউটিভ সামারি, আর রিসার্চ ব্যাকগ্রাউন্ড বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে লিটারেচার রিভিউ। তো এক্সিকিউটিভ সামারিটা তোমরা হাফ পেজের মতো লিখবা, এটা হাফ পেজ লিখবা। আর রিসার্চ ব্যাকগ্রাউন্ড যেটা লিটারেচার রিভিউ সেটা হচ্ছে 1 থেকে 1.5 পেজ 2 পেজ লিখবা। এরপর হচ্ছে অবজেক্টিভ আসবে। অবজেক্টিভ তোমাদেরকে বলেছি হচ্ছে সর্বোচ্চ 3টে হবে, মানে সর্বোচ্চ এক্সট্রিম কেসে, বাট 2টার বেশি যাতে না যায়। এরপর হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট বা রিসার্চ কোশ্চেন। রিসার্চ কোশ্চেন হবে হচ্ছে রিসার্চ কোশ্চেন বা প্রবলেম স্টেটমেন্ট যেটা, সেটা হচ্ছে হাফ পেজের মতো লিখবা। এরপর হচ্ছে মেথোডোলজি। মেথোডোলজি 1 থেকে 1.5 পেজ বা 2 পেজ লিখবা, সাথে একটা ফ্লো চার্ট অবশ্যই থাকবে। এরপর হচ্ছে টাইমলাইন বা গ্যান্ট চার্ট, অর্থাৎ তুমি কোন মাসে কি কাজ করতে চাচ্ছ, যেটা একটা টেবিল আকারে থাকবে, সেটা গ্যান্ট চার্ট। এরপর হচ্ছে রিসার্চ বাজেট, এটা হচ্ছে তোমাদের রিসার্চে কি পরিমাণ খরচ হবে,
বা কি কি ফ্যাসিলিটি দরকার এই জিনিসটা সামারি করে দিতে হবে। এরপর হচ্ছে এক্সপেক্টেড আউটকাম, অর্থাৎ তুমি এই রিসার্চটা করে আউটপুট কি পাচ্ছ সেটা। এরপর কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, তোমার রিসার্চটা সোসাইটি অথবা ইন্ডাস্ট্রিতে কি কি কাজে লাগবে সেটা। আর হচ্ছে আপডেটেড রেফারেন্সেস। এই 12টা কন্টেন্ট তোমাদের থাকতে হবে। সিএম আমি এটা ডিসকাস করবো ডিটেলস। কোশ্চেনটা তাহলে প্রত্যেক সেগমেন্টে পরে করো। আচ্ছা, প্রথমত হচ্ছে কভার পেজে আসি। কভার পেজে যেটা যে ইনফরমেশন গুলো লাগবে সেটা হচ্ছে রিসার্চ এরিয়া বা প্রপোজ টাইটেল। তারপর হচ্ছে স্টুডেন্টের নেম, কোয়ালিফিকেশন, ডিটেলস। তারপর ইউনিভার্সিটির যেটা ডিপার্টমেন্টাল অ্যাড্রেস, সুপারভাইজার কো সুপারভাইজারের অ্যাড্রেস, আর তুমি কোন ডিগ্রির জন্য লিখতেছো, অর্থাৎ বিএসসির জন্য, বিএসসি ডিগ্রি কমপ্লিটের জন্য তুমি এই প্রপোজালটা দিচ্ছ। এই ইনফরমেশন গুলো তোমাদের কভার পেজে থাকতে হবে। তো কভার পেজের ইউজুয়ালি আমরা এসি থেকে একটা টেমপ্লেট দিয়ে দিই, সেটাই হচ্ছে তোমাদেরকে ফলো করতে হয়। এরপরে হচ্ছে সরাসরি আমি চলে যাই হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, এখানে আমি এক্সিকিউটিভ, আচ্ছা ঠিক আছে, এক্সিকিউটিভ সামারিতে বলেছি রিসার্চ ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে লিখবা, অর্থাৎ একটা লিটারেচার রিভিউ কিভাবে লিখবা সেটা একটু খেয়াল করো। তোমরা জেনারেল টু স্পেসিফিক রাইটিং প্যাটার্নটা ব্যবহার করবা, অর্থাৎ পিরামিডের মতো নিচে বিশাল থাকবে, আস্তে আস্তে ন্যারো হয়ে তোমার যে স্পেসিফিক টপিক সেটাতে চলে যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে জেনারেল টু স্পেসিফিক, অর্থাৎ এরকম। ধরে নাও এটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম নিয়ে তুমি কথা বলতেছো, অথবা আমি এভাবে বলি স্মার্ট সিটি, এটা হচ্ছে স্মার্ট সিটি। দেন তুমি তোমার যে স্মার্ট সিটির যে প্রজেক্ট নিয়ে কাজ করতে যাচ্ছ, ধরে নাও সেটাতে হচ্ছে নেটওয়ার্কিং। তাহলে প্রথমত হচ্ছে স্মার্ট সিটি কেন দরকার কি, তারপরে স্মার্ট সিটি থেকে আস্তে আস্তে বিভিন্ন নেটওয়ার্কিং ফ্রেম গুলো আসবে, আস্তে 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 তোমার যে এক্সাক্ট তুমি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছ সেই রিলেটেড টপিক নিয়ে ডিসকাস করবা। এটাকে বলা হয় জেনারেল টু স্পেসিফিক রাইটিং প্যাটার্ন। তাহলে সেই ক্ষেত্রে প্রথমে কি করতে হয়, একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিতে হয়, যেটা দিয়ে রিডাররা বুঝতে পারে হচ্ছে এটা হিস্ট্রিক্যাল বা সোশিও পলিটিক্যাল বা সায়েন্টিফিক বা এডুকেশনাল কনটেক্সটটা, অর্থাৎ তার ইম্পর্টেন্সটা কেমন। ধরে নাও যদি স্মার্ট সিটি নিয়ে বলতে চাও, তাহলে হোয়াই স্মার্ট সিটি সম্পর্কে ইন্ট্রোডাক্টরি একটা কথা বলবা, যেটা দিয়ে তোমার সোসাইটি বা হচ্ছে ইকোনমিক্স বা ওভারঅল যেটাতে তুমি রিফ্লেক্ট করতে পারো কেন এটা দরকার। এরপরে হচ্ছে চেষ্টা করবা হচ্ছে এরপরে যেটা প্রথম কে স্মার্ট সিটি কনসেপ্টটা নিয়ে কাজ করছে তাকে অ্যাকনলেজ করার ট্রাই করবা, অর্থাৎ প্রথম স্মার্ট সিটিতে কিভাবে আসছে সেটা নিয়ে আগে একটু ডিসকাস করবা 2-3 লাইন। এরপরে হচ্ছে আস্তে আস্তে করে ক্লোজার টু ইউর ওয়ার্ক, এরপরে আস্তে এখান থেকে স্মার্ট সিটি থেকে যেতে যেতে তুমি তোমার কাজের কাছাকাছি চলে যাবা। এরপরে বলা হচ্ছে ক্লোজেস্ট টু ইউর ওয়ার্ক, অর্থাৎ তোমার কাজের একেবারে যেগুলো সিমিলার টাইপ কাজ এগুলা নিয়ে ডিসকাস করবা। দেন তোমার অ্যাপ্রোচে ডেসক্রাইব মানে তোমার অ্যাপ্রোচটাকে ডেসক্রাইব করার জন্য বা প্রেজেন্ট করার জন্য যে যে রিলিভেন্ট পেপারগুলো দরকার সেটা ডিসকাস করবা। কথাটা বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ওয়ার্ড আছে ক্রিটিক্যাল রিভিউ। তোমাদেরকে ক্রিটিক্যাল রিভিউ পলিসিটা ফলো করতে হবে। কারণ তোমরা যদি ক্রিটিক্যাল রিভিউ না ফলো করতে পারো তাহলে তোমরা প্রবলেম স্টেটমেন্ট গুলো বের করতে পারবে না। এই জন্য সবাই ক্রিটিক্যাল রিভিউটাকে ফলো করবে, অর্থাৎ একজন একটা কাজ করলো সেটাকে অ্যাকনলেজ করে তার যে লিমিটেশন আছে সেটাকে ডেসক্রাইব করার চেষ্টা করবা। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট জাস্টিফিকেশন। তো প্রবলেম স্টেটমেন্টটা কি হয়, আসলে প্রবলেম স্টেটমেন্টটা কোথায় থেকে আসে? রিসার্চ ব্যাকগ্রাউন্ড থেকে আসে না? জি স্যার। লিটারেচার থেকে। তাহলে এখান থেকে আমি 4টা কোশ্চেন পাইছি একটা ইয়াতে পেপারে, আমার কাছে খুব পছন্দ হয়েছে। সেটা হচ্ছে হাউ আর ইউ বিল্ডিং অন এক্সিস্টিং রিসার্চ, অর্থাৎ তুমি যে এক্সিস্টিং রিসার্চ আছে তার উপরে তুমি কিভাবে তোমার কাজটাকে বিল্ড করবা। কথা বুঝতেছো?
হাউ আর ইউ ডিপার্টিং ফ্রম এক্সিস্টিং রিসার্চ, মানে তোমার কাজটা এক্সিস্টিং থেকে কিভাবে বের হয়ে আসবে বা কিভাবে আলাদা হবে। এরপর হচ্ছে হোয়াট হ্যাজন্ট বিন, এটা খুব দরকারি, ডান ইয়েট এন্ড হাউ ডাজ ইউর প্রজেক্ট ফিল দিস গ্যাপ। এই অংশটুকু পরে আসবে, কিন্তু তোমাকে আগে বের করতে হবে একটু যে তারা কি করতে পারে নাই, বা তাদের কি লিমিটেশনটা ছিল। তোমরা যদি একটা পেপার পড়ার সময় এই 3টা কোশ্চেন যদি মাথায় রাখো, আমি প্রিটি শিওর যে তুমি একটা পেপারের প্রবলেম স্টেটমেন্ট ইজিলি বের করতে পারবে, মানে তার লেকিংস গুলা। তাহলে সবাই যে কোনো পেপার পড়ার সময় এই 3টা প্রশ্ন মাথায় রাখবে। অর্থাৎ এই 3টা কোশ্চেনে যদি তুমি আনসার বের করতে পারো, তাহলে হচ্ছে তোমার আসলে প্রবলেম স্টেটমেন্টটা বের হয়ে চলে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে অবজেক্টিভ লিখবা। যখন অবজেক্টিভ অবশ্যই প্রবলেম স্টেটমেন্টের সাথে রিলেশন থাকতে হবে। একটা জিনিস খেয়াল করো, রিসার্চ ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পর্ক প্রবলেম স্টেটমেন্টের সাথে সম্পর্ক হচ্ছে অবজেক্টিভের। যদি এই সম্পর্ক তুমি যদি না রাখতে পারো, তাহলে তো বুঝতে হবে যে তোমার রিসার্চ প্রপোজালটা খুব একটা ভালো হয় নাই। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এরপরে এই প্রবলেমটা আমি এখন পর্যন্ত 3টা বেসে ডিসকাস করতেছি, তাও পারি নাই। অবজেক্টিভ সব সময় 2 দ্বারা শুরু হবে এবং সেটা 3টার কম হবে। এই গত 43 নট 3 বলতেছে। নট মোর দেন 3, মানে অবজেক্টিভ 3টার বেশি হবে না। আচ্ছা আমি বলছি সর্বোচ্চ 2টা, এক্সট্রিম কেসে হচ্ছে 3টা দিবা। আমি গত 43 প্রি ডিফেন্সে দেখলাম অবজেক্টিভ লিখছে, বিশাল একটা প্যারাগ্রাফ লিখে রাখছে, মানে কি লিখছে সেটাও বোঝা যায়, কোনটা যে অবজেক্টিভ আর কোনটা যে প্রবলেম স্টেটমেন্ট সেটাও বোঝা যাচ্ছে না। তাহলে অবশ্যই অবজেক্টিভ বুলেট পয়েন্টে বা 1 2 3 নাম্বারিং পয়েন্টে 2 দ্বারা শুরু হবে, টু ডেমনস্ট্রেট, টু ডিজাইন, টু ডেভেলপ, যেভাবে লিখার ওইভাবে তোমাদের অবজেক্টিভ গুলো লিখবা। ঠিক আছে? জি স্যার। এরপরে হচ্ছে মেথোডোলজি। মেথোডোলজির ক্ষেত্রে সবাই যেটা করে, যে ভুলটা সবচেয়ে বেশি করে, সেটা হচ্ছে সবাই লিখে ওরা কাজ করতেছে। এটা কি প্রপোজাল নাকি হচ্ছে থিসিস বা রিপোর্ট, কোনটা? স্যার প্রপোজাল। তো প্রপোজালে কি তুমি কাজ করে ফেললে, যদি প্রপোজালে কাজ হয়ে যায় তাহলে আর রিপোর্টের দরকার কি? তাহলে অবশ্যই মাল্টিপল ডিভাইস ইউজ করো। তাহলে তোমরা অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে সেখানে ফিউচার টেন্স ইউজ করবে। তাহলে উইল বি, ডান, উইল বি হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে জি সবসময় ফিউচার টেন্স ইউজ করবে। এরপরে হচ্ছে একটা ফ্লো চার্ট থাকবে, এটা সবার যাতে মাথায় থাকে। তারপরে হচ্ছে একটা ইয়ার ডায়াগ্রাম যদি দরকার হয়, ইয়ার ডায়াগ্রাম দিতে হবে। আর এখানে যে কয়টা অবজেক্টিভ তুমি মেনশন করবা, প্রত্যেকটা অবজেক্টিভ যাতে মেথোডোলজি সেকশনে ডেসক্রাইব করা থাকে। তুমি যদি 2টা অবজেক্টিভ লিখো, তাহলে 2টা অবজেক্টিভই যাতে মেথোডোলজিতে, মানে 2টা অবজেক্টিভ তুমি কিভাবে ফুলফিল করবা সেই জিনিসটা যাতে মেথোডোলজিতে ডেসক্রাইব করা থাকে, এটা মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে আমি সরাসরি চলে আসলাম রেফারেন্সে। রেফারেন্স গুলো অবশ্যই আপ টু ডেট। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার ফ্লো চার্টটা কিসের ফ্লো চার্ট হবে একটু যদি রিসার্চের ফ্লো ডিটেইলে চার্ট, একেবারে স্টার্ট থেকে শুরু করে এভাবে, যে স্টার্ট, এখানে এসে এন্ড, স্টার্ট এন্ড, এর মাঝখানে যত প্রসেস আছে তার আগেরটা হচ্ছে কি হয়, থিসিস রাইটিং, তাই না? স্যার এটা যেহেতু স্যার প্রপোজাল, তাহলে তো স্যার আমাদের একদম ইন ডিটেলসে যাইতে হচ্ছে না, আমাদের কাজ কি কি সেগুলো দিব। হ্যাঁ, সেটা দিবা রিপোর্ট। আমি একটা কাজ স্যাম্পল আকারে দেখাবো আর কি। অর্থাৎ জি স্টার্ট করবা কিভাবে, স্টার্ট করার পরে লিটারেচার রিভিউ, তাই না? জি স্যার।
তাহলে আমি এই দুইটা দেখাইলাম, আর এখানে লাস্টেরটা কাজের শেষে কি আসবে? রিপোর্ট লেখা, সাবমিশন এন্ড করা, তাই না? তাহলে এভাবে আর মাঝখানে যা আছে তা তো তোমাদের কাজের রিলেটেড আসবে। কাজগুলো ফ্লো চার্টে লিখে দিব স্যার, এটাই স্যার। হ্যাঁ হ্যাঁ, ফ্লো চার্টে তোমাদের প্রত্যেকটা কাজের স্টেপ গুলো ডেসক্রাইব করতে হবে ফ্লো করে করে, ঠিক আছে? আর যাদের সফটওয়্যার তাদের ইয়ার ডায়াগ্রাম লাগবে, এন্টিটি ডায়াগ্রাম না দিলে তো বোঝা যাবে না কার সাথে কি সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে একটা রেফারেন্স বললাম আপ টু ডেট হইতে হবে। আর একটা রেফারেন্সে অবশ্যই অথরের নাম, ইয়ার, টাইটেল, জার্নাল বা কনফারেন্সের নাম, ভলিউম, ইস্যু, পেজ নাম্বার, যদি কনফারেন্স হয়ে থাকে কোন প্লেসে কনফারেন্সটা সংগঠিত হয়েছে, এই ইনফরমেশন গুলো ওই রেফারেন্সে থাকতেই হবে। এটা হচ্ছে একটা কনফারেন্স, একটা রেফারেন্স লেখার মিনিমাম রিকোয়ারমেন্ট। এইটা ছিল জেনারেল একটা রিসার্চ মেথোডোলজি লেখার একটা গাইডলাইন। এখন আমি তোমাদেরকে একটা স্যাম্পল দেখাবো। স্যাম্পলটা যদি তোমরা দেখো তাহলে অনেক কিছু হয়তো বা তোমরা ভিজুয়ালাইজ করতে পারবে আসলে রিসার্চ এটা কেমন, প্রপোজালটা কেমন হইতে পারে। তোমরা কি দেখতে পাচ্ছ একটা ডকুমেন্ট ফাইল? জি স্যার। জি স্যার, আসছে। তো এটার মতো করে আমি একটা আইএসি এর জন্য করে দিছি, যেখানে হচ্ছে এটার একেবারে এক্সাক্ট এটারই মতো। এখানে ইউকে বা জায়গায় আইএসি আছে, রিসার্চ প্রপোজাল হবে, তারপরে হচ্ছে রিসার্চ টাইটেল থাকবে, তোমাদের ইনফরমেশন থাকবে, তোমার এখানে ইনফরমেশনের আইডেন্টিটি, ইউনিভার্সিটির আইডেন্টিটি সব থাকবে, সুপারভাইজারের নাম, কো সুপারভাইজারের নাম থাকবে, এক্সিকিউটিভ সামারি হবে এরকম একটা, এরকম হাফ পেজের মতো। তারপরে হচ্ছে লিটারেচার রিভিউ হবে হচ্ছে ধরে নাও 2 পেজের কাছাকাছি। এরপর হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট হবে হাফ পেজের মতো। এখানে এটা খুব ছোট হয়ে গেছে, বাট তোমাদের আর একটু বড় করতে হবে। এরপরে হচ্ছে প্রবলেম স্টেটমেন্টের মোটিভেশন দিতে পারো চাইলে, আর যদি না দাও তাহলে প্রবলেম স্টেটমেন্টের ভেতরে হচ্ছে মোটিভেশন অংশটা উল্লেখ করে দিব। অর্থাৎ এই প্রবলেমগুলো দেখেই তো তুমি মোটিভেট হয়েছো নতুন রিসার্চ করার জন্য, তাই না? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ প্রবলেম গুলো পাওয়ার পরে তুমি কনসার্ন হয়ে গেলে যে এটাকে একটু অ্যাড্রেস করা দরকার বা এই প্রবলেম গুলো সলভ করা দরকার। এই যে মোটিভেটেডটা হইলা সেটাই হচ্ছে মোটিভেশন। এরপর হচ্ছে অবজেক্টিভ। দেখো 2 দ্বারা সবগুলো শুরু হয়েছে, 2 দ্বারা শুরু করবা। এরপর রিসার্চ মেথোডোলজি একটা ডেসক্রিপশন দিবা আর একটা ফ্লো চার্ট দিবা, এইভাবে স্টার্ট, লিটারেচার রিভিউ, তারপরে তুমি যে কাজগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে আসবা। যদি কোনো কোশ্চেন থাকে থাকে তাহলে সেটা হচ্ছে এরকম আসবে, আর নর্মাল ডায়মন্ড শেপ থাকবে। আর যদি নর্মাল হয় তাহলে হচ্ছে একটু রেক্টাঙ্গুলার শেপ দিয়ে জাস্ট লাস্টে এন্ড করে ফেলবা। এটা হচ্ছে জেনারেলটা। এরপরে তোমার যদি আবার অন্য যদি দরকার হয়, মানে একটাই যে ফ্লো চার্ট থাকতে হবে এমন না, এটার আবার সাব ফ্লো চার্টও থাকতে পারে। ধরে নাও এই অংশের জন্য একটা আলাদা ফ্লো চার্ট দরকার, তাহলে সেটা আবার আলাদা ফ্লো চার্টে দিবা। এরপর হচ্ছে এক্সপেক্টেড আউটকাম। এক্সপেক্টেড আউটকাম দুইভাবে আসে, একটা হচ্ছে তুমি যে কাজটা করতে চাচ্ছ সেটা একটা আউটকাম, অর্থাৎ ধরে নাও তুমি একটা সফটওয়্যার বানাবা, সেই সফটওয়্যারটাই একটা ইটসেলফ আউটকাম, তাই না? আর হচ্ছে তুমি যদি এটা পাবলিকেশনে যাও তাহলে সেখানে একটা আউটকাম। বুঝতে পারছো? তাহলে হয় একটা দিতে পারো, একটা দিলেও হয়, দুইটাও দিতে পারো। যদি বলতে পারো উই হ্যাভ টার্গেটেড টু পাবলিশ এ কনফারেন্স পেপার, শেষ, এটা হইতে পারে। আর যদি না করতে চাও সমস্যা নাই। এরপর হচ্ছে একটা জ্ঞান চার্ট হবে। জ্ঞান চার্টটা হবে এরকম, ইয়ার তোমাদের এই সেমিস্টারের শুরু থেকে আগামী সেমিস্টারের শেষ পর্যন্ত এই টাইমটা 10 মিনিটটা হাতে নিয়ে তোমরা হচ্ছে প্রত্যেক মাসে মাসে কিভাবে কাজ করবা সেটার একটা প্ল্যান করে ফেলতে হবে, কখন সাবমিট করবা এইটা টার্গেট করে।
এটাকে বলা হয়। আর এইদিকে প্রত্যেকটা রিসার্চের বিভিন্ন সেগমেন্ট গুলো, অর্থাৎ থিসিস কখন লিখবা, লিটারেচার রিভিউ তো করে ফেলছো অলরেডি, তারপরে হচ্ছে অ্যানালাইসিস গুলা ডেভেলপ করা, কাজ শুরু করা, কাজের বিভিন্ন স্টেপ গুলাকে এখানে লিখে এভাবে করে একটা গ্যান্ট চার্ট তৈরি করবা। এরপর হচ্ছে ইম্পর্টেন্স এন্ড বেনিফিট অফ ইউর রিসার্চ টু দ্য ইন্ডাস্ট্রি ও সোসাইটি, যেটা বললাম কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি। আর তোমার কাজটা কোথায় কোথায় লাগবে সেটা লিখবে। তারপর হচ্ছে রেফারেন্স গুলা যে স্টাইলে দিতে বলবে, যদি বলা হয় আইট্রিপলি, যদি বলা হয় অন্য ফরম্যাটে দেওয়ার জন্য সে যে ফরম্যাটে দিতে বলবে তুমি সেই ফরম্যাটে ইউজ করতে হবে। তো আমরা আগামী ক্লাসে শিখবো হচ্ছে কিভাবে রেফারেন্সিং করতে হয়। এই ক্লাসে দেখলাম কিভাবে হচ্ছে একটা রিসার্চ প্রপোজাল রেডি করতে হয়। স্যার আমাদের সেদিন সবাই একসাথে মানে ইয়া দিলাম, আপনার মেল করলাম স্যার, ওইটা মানে কি হবে ওইটা? ওইটা আমি দেখছি, দেখে এতটুকুই আর কি, যে তোমরা কাজটা করছো সেটা আমি একটু এখন স্যার ইয়া মানে যতটুকু বুঝলাম মানে সুপারভাইজার ঠিক না হওয়ার আগ পর্যন্ত স্যার ওইভাবে পেপার পড়ে স্যার খুব একটা ইয়া করা যায় না স্যার, এখন অনেকগুলো পেপার তো। না না, ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি কোনো সুপারভাইজার স্টুডেন্টের উপর কোনো কিছু প্রেসার দেন না, আমি এখন পর্যন্ত দেখি নাই। তোমরা যে টপিকটা নিয়ে যাবা সুপারভাইজার সেই টপিকটাই করায়, কাজ করায়। আর যদি কোনো টপিক না পাওয়া যায় তাহলে মনে হয় স্যার মানে তখন সুপারভাইজার সুপারভাইজার, একটা topic। তখন সুপারভাইজার একটা সাজেস্ট করেন, কিন্তু আমি তো চাচ্ছি এই ট্রেন্ড থেকে বের হয়ে আসো। একেবারে তুমি যদি সিম্পল একটা ধরে নাও, সবচেয়ে যে মনে করো যে ডি গ্রেড, সি গ্রেড বা বি গ্রেড পায়, তাকে কি কোনো কষ্ট কম করতে হয়? আমাকে বলবা কেউ? একটা রিপোর্ট লিখতে হয় না তাকে? তাকে একটা প্রজেক্ট দাঁড় করাইতে হয় না? প্রেজেন্ট করতে হয়, সবই তো করতে হয়। তো তুমি কেন একটা কাজ যেহেতু সব কষ্ট তোমাকে করতেই হবে, তাহলে তুমি কেন গ্রেডটা কম পাবা? আমার প্রশ্ন হচ্ছে এইটা। তুমি যে এ প্লাস পাইছে তার চাইতে তুমি কোনো অংশে কাজ কম করো নাই, কিন্তু তোমার গ্রেডটা আসতেছে কম। কেন কম আসতেছে? কারণ হচ্ছে তুমি তোমার কাজটাকে নিজের মতো করতে পারো নাই, মানে এই কাজটাকে তুমি ওন করতে পারো নাই। আর স্যার আমরা যেটা নেই সুপারভাইজারের কাছে, ওইটা যদি স্যার আপ টু দা মার্ক না থাকে, উনি মানে বলবেন, উনি বলবেন, বাট আপ টু দ্য মার্ক করা তো ইজি। তুমি একটা ফিল্ডে যখন পড়ালেখা করো, তুমি যখন একটা ফিল্ডে একটা পড়তে পড়তে যেটা নলেজ অ্যাচিভ করো, তখন তোমার সুপারভাইজার যদি বলে তোমার এইটা আপ টু দ্য মার্ক হয় নাই, এখানে আরো কিছু কাজ ইনক্লুড করতে হবে, তখন তুমি কি আবার নতুন করে পড়বা না? তোমার ব্রেনে অলরেডি থাকবে যে এটার সাথে স্যার এটা যোগ করলে কেমন হয়, এটার সাথে এটা করলে কেমন হয়, এই সেই ইনপুটটা কি তোমার দেওয়ার ক্যাপাবিলিটি থাকবে না? জি স্যার থাকবে। আমি চাচ্ছি তুমি সেই ক্যাপাবল পারসন হও, লেম পারসন না হও। যে তোমাকে কোনো একটা ডিরেকশন যদি আমি দিয়ে দিই, যাতে তুমি বুঝতে পারো হচ্ছে যে এই ফিল্ডে কিভাবে লেকিংস গুলা কি, কিভাবে তুমি চাইলে নতুন ডাইমেনশন আনতে পারো। বুঝতে পারছো? এই জন্য তোমাদেরকে ফিল্ড যদি সিলেক্ট করে ফেলো, তাহলে তোমাদের জন্য অনেক কিছু ইজি হয়ে যাবে। তারপরে স্যার ক্রিটিক্যাল রিভিউটা নিয়ে স্যার একটু জানার ছিল। আচ্ছা, ক্রিটিক্যাল রিভিউর জন্য তোমরা IEEE ভালো জার্নালের একটা পেপারের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা পড়ো। মানে হচ্ছে স্যার মানে জিনিসটা ছিল এরকম স্যার, যেটা বলতেছিলেন স্যার, ক্রিটিক্যাল রিভিউটা কি স্যার মানে পজিটিভ একটা মানে ক্রিটিসিজম টাইপের কিছু একটা হবে? ক্রিটিসিজম, হ্যাঁ ক্রিটিসিজম। মানে প্রথমে তাদের কাজের কি বর্ণনাটার করছে, হ্যাঁ পজিটিভ তারা কি দেখাই, করছে সেটা লিখবা। দেন হচ্ছে তুমি বলতে হবে হচ্ছে ওদের কাজের লিমিটেশনটা কোথায়। কনস্ট্রাকটিভ। জি আচ্ছা, স্যার। স্যার বর্তমানে স্যার মানে আমি কোন প্রজেক্ট গুলো করলে ভালো হয়, মানে সেগুলো প্রজেক্টের ক্ষেত্রে আর কি স্যার।
কোন কোন প্রজেক্ট গুলো এখন বর্তমানে আমি খুব ভালো টিল নাও বলি, তোমরা হচ্ছে IEEE তে সার্চ দাও, IEEE এক্সপ্লোরে দেখবা হচ্ছে যেগুলা হচ্ছে রিসেন্ট কাজগুলা, রিসেন্ট 2-3 বছরের দিয়ে দেখবা যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো রিসেন্ট কাজ। আচ্ছা স্যার, আমাদের এই যে প্রজেক্ট প্রপোজাল, এটা টাইমলাইনটা কি স্যার? যে আমরা কখন প্রজেক্ট প্রপোজাল দিব অথবা সুপারভাইজার সিলেক্ট করব? সুপারভাইজার সিলেক্ট হয়তো বা তোমাদেরকে আগামী 2 সপ্তাহের ভিতরে করতে হবে। আমরা 43 তো প্রপোজাল প্রি ডিফেন্স নিয়ে নিছি, তাই না? তো আজ গতকাল শেষ হয়েছে কয়েকজনের 43 এর